একটা নাম অনিন্দিতা। এক অদ্ভুত আতঙ্কে ভরা রাত, যেখানে কলেজের অন্ধকার করিডোরে ঝুলে থাকা একটা দেহ আর তার হাতের লেখা একটা সুইসাইড নোট। সত্যি কি এটা একটা আত্মহত্যা নাকি একটা সাজানো মৃত্যু? কেনই বা হঠাৎ অনিন্দিতা কলেজ ছাড়তে চেয়েছিল? নবীনবরণের রাতে এমন কি ঘটেছিল যাও কাউকে বলতে পারেনি? পিয়াল, রক্তিম আর তিয়াসের মধ্যে লুকিয়ে থাকা কোন রহস্য ওর জীবন কিনে নিল? আর কে সেই লোক যে অন্ধকার থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে? এসিপি অপরাজিতা এবং ইন্সপেক্টর রুদ্র কি পারবে সত্যিটা উদ্ঘাটন করতে? জানতে হলে শুনতে হবে ফেরারি মোনা পিওর সোল চ্যানেলের এক্সক্লুসিভ কন্টেন্ট অপরাজিতা সিরিজের দ্বিতীয় গল্প অনিন্দিতা মৃত্যু রহস্য। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের এই বিশেষ নিবেদন। মা, আমি আর কলেজে যাব না। আমার কলেজে যেতে একদম ভালো লাগে না মা। একই কথা বলছিস মা? কলেজ যাবি না মানে? তোর বাবার কত স্বপ্ন তুই অনেক পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হবি, আর তুই বলছিস তুই কলেজ যাবি না? না মা, আমি যাব না। আমি বাবাকে সব কথা বুঝিয়ে বলবো। কলেজের কিছু কিছু ব্যাপার আমার একদমই ভালো লাগছে না মা। দেখ মা, জীবনে সবকিছু কি আর মনের মতো হয় রে? সবকিছুর একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। মানিয়ে নিয়ে চলার নামটাই তো জীবন, তাই নয় কি? আমি জানি মা, কিন্তু তাও আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। কলেজে কিছু মানুষ একদম ভালো নয়। শোন মা, সব জায়গাতেই ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও থাকে। তুই এসব মানুষদের সাথে একদম মিশবি না, তাহলেই হলো। ওদের কোনো কথায় থাকবি না, নিজের মতো পড়াশুনো করবি, প্র্যাকটিক্যাল করে বাড়ি চলে আসবি। মনে রাখিস, তোর বাবা অনেক কষ্ট করে তোকে পড়াশুনো করাচ্ছেন। ওনার স্বপ্ন তুই বিটেক শেষ করে এমটেক কর, খুব বড় কোনো কোম্পানিতে অনেক উঁচু পদে চাকরি কর। তুই তো জানিস মা, তোর বাবার মেধা আর সামর্থ্য থাকলেও পয়সার অভাবে উনি পড়াশোনাটা শেষ করতে পারেননি। বিটেক সম্পূর্ণ হওয়ার আগেই ওনাকে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজের খোঁজে বের হতে হয়েছিল, শুধুমাত্র সংসারের মুখ চেয়ে। তুই অন্তত ওনার অপূর্ণ স্বপ্নটুকু সম্পূর্ণ কর মা। মা, আমি জানি বাবা জীবনে অনেক কষ্ট করেছে, কিন্তু তুমি আমার কথাটা বুঝতে পারছো না মা। আমি আর কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি উঠে পড়া, কলেজের জন্য রেডি হয়ে নে। আর তুই যদি কোনো সমস্যা দেখিস তাহলে সুধাংশু স্যারের সাথে কথা বলিস। সুধাংশু স্যার তোর বাবার খুব ভালো পরিচিত। তোকে এই কলেজে ভর্তি করানোর সময় উনি অনেক সাহায্য করেছিলেন। উনি তোর অভিভাবকের মতো। তুই কলেজে ভর্তি হওয়ার পরপরই স্যার আমাদের কথা দিয়েছিলেন উনি কলেজে তোর খেয়াল রাখবেন। অনিন্দিতা বুঝতে পারে কলেজের ব্যাপারে একটাও কথা ওর মা শুনতে রাজি নন। আসলে বাবার অপূর্ণ স্বপ্ন আর মেয়ের প্রতি আকাশ প্রমাণ উচ্চাসা আজ সরমা দেবীকে একরকম অন্ধ করে তুলেছে। উনি কিছুতেই মেয়ের মনের ভিতরটা পড়তে পারছেন না। অনিন্দিতাকে কলেজের জন্য তৈরি হতে বলে উনি ওর টিফিন প্রস্তুত করতে চলে যান, আর নিরুপায় অনিন্দিতাও বাথরুমে চলে যায় স্নান করতে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করেও ভাবতে থাকে সেদিনটা ওর জন্য কি কি ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করে আছে কে জানে। শাওয়ার থেকে ছিটকে আসা জলে ওর নাইটিটা তখন আধা ভিজে আধা শুকনো, আর ভিজে জায়গাগুলো ওর শরীরের নরম চামড়ায় ছুঁয়ে যেতেই ওর শরীরে কেমন একটা শিহরণ খেলে যায়। কেন জানে না, ওর ক্ষণিকের জন্য মনে হয় এটা ওর ভিজে নাইটির স্পর্শ নয়, ওর শরীরের ওই ওই জায়গাগুলোয় ওদের সিনিয়র পিয়ালদা আর রক্তিমদা স্পর্শ করে রয়েছে। আর কথাটা মনে হতেই চমকে উঠে চোখ মেলে তাকায় অনিন্দিতা। শাওয়ার থেকে ছিটকে বের হয়ে আসা জলের কণাগুলোর সাথে কখন যে ওর চোখ থেকে বের হয়ে আসা জলের বিন্দু মিশে যায় ও বুঝতেও পারে না। আর সব থেকে বড় কথা, ওর মাকে ও বোঝাতেও পারে না।
অনিন্দিতা জানে না এর শেষ কোথায় আর কিভাবে। ও কি এভাবে সত্যি সম্পূর্ণ করতে পারবে ওর স্বপ্নগুলো? ম্যাডাম, আমি কাল লোকাল থানায় খোঁজ নিয়ে দেখেছি। ওদের কেস ডায়েরি অনুসারে এটা একটা আত্মহত্যার ঘটনা। তবে খুব সত্যি বলতে কি, ব্যক্তিগতভাবে আমি ব্যাপারটা ঠিক মন থেকে মেনে নিতে পারিনি। আমি সেটাই দেখছি, কাগজে কলমে সেই কথাই তো লেখা আছে। কিন্তু তোমার ব্যক্তিগতভাবে কি মনে হয় রুদ্র? না, এইসব ক্ষেত্রে তো আমার মনে হওয়া বা না মনে হওয়াতে তো কিছুই যায় আসে না, তাই না? তথ্য প্রমাণ যা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আর মেয়েটির সুইসাইড নোট থেকে এটা পরিষ্কার যে মেয়েটা সুইসাইডই করেছে। এখানকার লোকাল পুলিশ স্টেশনের পুলিশরা সুইসাইড নোটে মেয়েটির হাতের লেখার সাথে মিলিয়েও দেখে নিয়েছে সেটা মেয়েটিরই হাতের লেখা। বাহ, তাহলে তো মিটেই গেল। তাহলে তুমি এটা মন থেকে মেনে নিতে পারছো না কেন? ম্যাডাম, সে কথা সঠিক, তবে আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো, মেয়েটাকে যদি সুইসাইড করতেই হয় তাহলে সে তো তার বাড়িতেই করতে পারত, বা অন্য কোনো জায়গায়, অন্তত যেখানে পৌঁছানোটা তার কাছে সহজ সরলই হতো। এভাবে সিনিয়র বয়েজ হোস্টেলে এসে একটা ফার্স্ট ইয়ারের মেয়ে সুইসাইড করবে, সেটাই বা কেন? তোমার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। তাছাড়া তোমার কি আর কিছু অস্বাভাবিক মনে হয়েছে রুদ্র? না, সেভাবে কিছু নয়। তবে লোকাল পুলিশ জেনেছে যে ওই মেয়েটার নাকি একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটা ওর স্কুল জীবনেরই বন্ধু, আর ওর সাথেই নাকি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। আর এখানে এসেই মেয়েটা নাকি জানতে পারে ওই ছেলেটির সাথে নাকি অন্য একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক রয়েছে। সেই দুঃখেই নাকি মেয়েটা এই কাজটা করেছে। যতদূর শুনেছি এই অনিন্দিতা নামের মেয়েটি নাকি স্পোর্টসে খুব ভালো, ওর স্কুলের হয়ে ফার্স্ট ডিভিশনও খেলেছে। আমার ব্যক্তিগত ধারণা, যারা ছোট থেকে খেলাধুলার মধ্যেই থাকে তারা জীবনে হার জিত, উত্থান পতন এগুলোর ব্যাপারে অনেকটা বাস্তববাদী হয়। অথচ এই মেয়েটা সেটা হলো না। একটা সামান্য প্রেমে আঘাত পেয়েই সোজা রাতের অন্ধকারে থার্ড ইয়ারের বয়েজ হোস্টেলে চলে গেল, আর করিডোরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। ব্যাপারটা খুব রহস্যজনক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ম্যাডাম, এই কেসটা এতটা সহজ নয় যতটা দেখানো হচ্ছে আর কি। কেউ খুব সুন্দর করেই পুরো ব্যাপারটাকে সাজিয়েছে যাতে করে অনিন্দিতার আত্মহত্যার ব্যাপারটাই প্রতিষ্ঠিত হয়। তার মানে তুমি বলছো এটা আত্মহত্যা নয়? শুধু আমি নয় ম্যাডাম, আপনিও সেটা বলতে চাইছেন। আর যদি না চাইতেন তবে আমাকে বারবার এই কথাটা আপনি জিজ্ঞাসাই বা কেন করতেন? আপনি বলুন না, আপনার নিজের কি মনে হচ্ছে? ঠিক জানি না রুদ্র। আসলে মানুষের মনের জটিলতা বুঝতে পারা বোধহয় স্বয়ং ভগবানেরও অসাধ্য। তাই আমি এটা নিশ্চিত নই যে এটা সুইসাইড করেনি। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই বুঝতে পারছি না। কোন প্রশ্ন? ঘটনাস্থলের ছবি যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে মেয়েটির হাতের ঠিক কবজির কাছে কালো একটা দাগ দেখতে পেয়েছি। খুব সম্ভবত কোনো সরু দড়ি বা তার দিয়ে বেশ কিছুক্ষণ হাত দুটো বেঁধে রাখলে এরকম একটা দাগ আসতে পারে। কোনো মানুষ যদি মানসিক দুঃখ থেকে আত্মহত্যা করার জন্য আসে তাহলে তার হাতে এরকম দাগ কেন আসবে? আর সত্যি তো, বয়েজ হোস্টেলে 4 তলায় এসে সুইসাইড করাটাও কিন্তু ভীষণ অদ্ভুত। তাই তো, আমি তো এরকম দাগের কথাটা একদমই খেয়াল করিনি। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট আসলে তো বোঝাই যাবে মেয়েটার সাথে সত্যি সত্যি কি হয়েছিল, তাই না? আচ্ছা রুদ্র, যে ছেলেটির সাথে অনিন্দিতার প্রেমের সম্পর্ক ছিল সেই ছেলেটিকে একবার পাওয়া যাবে? তাহলে একবার কথা বলে দেখতাম 17 তারিখ রাত্রে ওদের মধ্যে ঠিক কি হয়েছিল। হ্যাঁ ম্যাডাম, ছেলেটাকে লোকাল থানায় এনে বসিয়ে রাখা আছে। আমরা তো এখান থেকে এমনিতেও ওই থানাতেই যাব, তখন না ছেলেটার সাথে কথা বলা যাবে। বেশ, সেই ভালো। তাহলে চলো, আর সময় নষ্ট না করে আমরা বের হয়ে পড়ি। বয়েজ হোস্টেলের 4 তলা থেকে ওরা নেমে আসে সিঁড়ি দিয়ে। ওদের আপাতত গন্তব্য লোকাল থানা। উদ্দেশ্য দুটো। এক, অনিন্দিতার সেই তথাকথিত বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা, আর দ্বিতীয়ত অনিন্দিতার পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাওয়া। তার কারণ রুদ্র আর অপরাজিতা দুজনেই মোটামুটি নিশ্চিত অনিন্দিতার হত্যাকাণ্ডটা শুধুমাত্র কোনো আত্মহত্যা নয়, এর পিছনে
কোনো একটা রহস্য থাকতেও পারে। আর ওরা থানায় পৌঁছাতেই দেখে বাইরের বেঞ্চে একটি অল্প বয়সী ছেলে বেশ জড়সড় হয়ে বসে আছে। ওরা বুঝতে পারে এই ছেলেটার সঙ্গে কথা বলার জন্যই ওরা এসেছে। থানার অফিসার ইনচার্জকে চোখের ইশারা করে ছেলেটাকে ঘরে নিয়ে আসার কথা বলে অপরাজিতা মিটিং হলে চলে যায়। আর তার পিছু পিছু ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে দারোগা ঘরে ঢুকে আসে। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং আর গুড কি করে হলো মিস্টার সেন? গোটা কলকাতা শহরের আজকের দিনটা শুরু হলো একটা কলেজ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর খবর দিয়ে। তাহলে কি আর দিনটা শুভ হতে পারে? সে কথা ঠিক ম্যাডাম, কিন্তু আমাদের এই প্রফেশনে এসে এরকম ঘটনা শুনতে শুনতে এখন আর সেভাবে আলাদা করে কিছুই মনে হয় না, বুঝলেন? সে কথা ঠিক মিস্টার সেন, আমাদের সারাদিনটা কাটে অপরাধীদের সঙ্গে, কিন্তু তাই বলে নিজের মনের ভিতরের একান্ত আমিটাকে তো আর অপরাধী করে ফেলা যায় না, তাই না? সেজন্যই বললাম। যাই হোক, এটি কি সেই ছেলেটা? হ্যাঁ ম্যাডাম, এই ছেলেটাই ওই অনিন্দিতা নামের মেয়েটার বন্ধু। ওরা দুজনেই এখানে একসাথে কলেজে ভর্তি হয়েছিল। আর গতকাল সন্ধ্যায় ওদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। কলেজ ক্যাম্পাসের অনেকেই ওদের ঝগড়া করতে দেখেছে। আর তারই জেরে মেয়েটি মানে ওই অনিন্দিতা মাঝরাতে হোস্টেলে গিয়ে আত্মহত্যা করেছে। আমরা খবরটা জানতে পারার পর থেকেই এই ছেলেটাকে এখানেই এনে রেখেছি। বাহ, খুব ভালো করেছেন। ব্যাপারটা বুঝতে হলে এই ছেলেটার সাথে কথা বলাটা খুব জরুরি। কথাটা বলে অপরাজিতা ওই ছেলেটার দিকে ফিরে ওকে জিজ্ঞেস করে, কি নাম তোমার? আগে আমার নাম অর্ঘ্য মজুমদার। বাড়ি? বাড়ি কাঁচরাপাড়ায়, পূর্ব রবীন্দ্রনগর, 23 নম্বর জলের ট্যাঙ্কের কাছে। অনিন্দিতাকে তুমি কতদিন চেনো? সে ম্যাডাম অনেক দিন, সেই ক্লাস 6 থেকে আমরা একসাথেই পড়াশোনা করছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর এই কলেজেও একসাথে পড়ব, এই কথাই ঠিক ছিল। এই কলকাতা শহরে এসেছিলাম সেই জন্যই। আচ্ছা, গতকাল সন্ধ্যায় তোমার সাথে অনিন্দিতার কোনো কথা কাটাকাটি হয়েছিল? অপরাজিতার কথার উত্তর না দিয়ে অর্ঘ্য মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। অপরাজিতা বুঝতে পারে তার মানে ওদের মধ্যে সত্যিই কিছু একটা হয়েছিল গতকাল সন্ধ্যায়। কিন্তু অর্ঘ্য চুপ করে থাকায় ইন্সপেক্টর সেন ওকে প্রায় ধমকের সুরে বলে ওঠেন, কিরে ম্যাডাম কি জিজ্ঞাসা করছেন শুনতে পাচ্ছিস না? সোজা কথার সোজাসুজি উত্তর দিতে পারিস না? সেন চুপ করুন, ও এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে। এরপর ওকে আর বকাবকি করবেন না প্লিজ। আচ্ছা অর্ঘ্য, আমি ধরে নিলাম কাল সন্ধ্যায় তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েই ছিল, কিন্তু সেটা কি বিষয় সেটা কি আমাদের বলা যেতে পারে? দেখো, হতেও পারে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি তো জানোই গতকাল রাতে অনিন্দিতার একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। আমরা শুধু আমাদের মনের কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজছি মাত্র। হ্যাঁ ম্যাডাম, বলুন না, আপনি কি জানতে চান? আমি যা যা জানি নিশ্চয়ই আপনাকে বলবো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, অনিন্দিতা এরকম কিছুতেই করতে পারে না। আমার কথা আপনারা বিশ্বাস করুন, ও এরকম মেয়ে নয়। তুমি কথাটা কি করে এতটা জোর দিয়ে বলছো অর্ঘ্য? অনিন্দিতা লিখে যাওয়া সুইসাইড নোটে তো পরিষ্কার লেখা আছে ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে হতেও পারে গতকাল তোমার সাথে তুমুল ঝগড়া হওয়ার পর ওর তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস ভেঙে যায়, ফলে ও আত্মহত্যার পথ বেছে নেয়। তুমি কি ব্যাপারটা অস্বীকার করছো? আর গতকাল তো তোমাদের মধ্যে ঝগড়া হতে অনেকেই দেখেছে। না না ম্যাডাম, একেবারেই অস্বীকার করছি না। গতকাল আমাদের মধ্যে সত্যিই ঝগড়া হয়েছিল, আমি সত্যি বলছি। আর আগে ওর সাথে এরকম ঝগড়া আমার হয়েছে, কিন্তু তার জন্য ও আত্মহত্যার পথ বেছে নেবে, এটা অসম্ভব ম্যাডাম। আচ্ছা, তোমাদের মধ্যে কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল সেটা আমাদের বলা যাবে? অরিন্দিতা কিছুতেই এখানে পড়াশোনা করতে চাইছিল না। ও বিটেক কমপ্লিট না করেই ফিরে যেতে চাইছিল। ওর নাকি কলেজটা একদম ভালো লাগছিল না। আমি ওকে সেটাই বোঝাতে চেষ্টা করলাম। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকেই ম্যাডাম, সেগুলো প্রথম প্রথম থাকে, তারপরে কিছুদিন গেলে সব ঠিক হয়ে যায়। এর জন্য পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে যাওয়াটা, এটার কোনো মানে হয় না। কেন? অনিন্দিতা কি বিটেক করতে চায়নি? কোন স্ট্রিম ছিল ওর? কম্পিউটার সায়েন্স। আর তোমার? আমার নাম্বার একটু কম ছিল, তাই
আমিও কম্পিউটার সায়েন্সই চেয়েছিলাম, পাইনি। আমার স্ট্রিম হচ্ছে মেকানিক্যাল। আচ্ছা, তারপর বলো। হ্যাঁ ম্যাডাম, বলছি। অনিন্দিতা বরাবরই পড়াশোনায় অত্যন্ত ভালো, এবং ওর জীবনের স্বপ্নই ছিল যে এই রকম একটা নামকরা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করবে, আর সেই মতোই প্রস্তুতি নিয়েছিল জোর কদমে। আসলে ওর বাবা ইঞ্জিনিয়ারিং পড়াতে শুরু করলেও টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, আর সেই জন্যই অনিন্দিতা সবসময় চেষ্টা করত কাকু কাকিমার স্বপ্নটা পূরণ করতে। যত সব বাজে কথা। একবার বলছিস এত বড় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার স্বপ্ন দেখতো, আবার পর মুহূর্তেই বলছিস এখানে পড়ার সুযোগ পেয়েও নাকি পড়া শেষ না করে বাড়ি ফিরে যেতে চেয়েছিল। সেন, ওকে ওর মনের কথাটা বলতে দিন। হতেও পারে এখানে আসার আগে বাইরে থেকে এই ইনস্টিটিউটটাকে দেখে ওর স্বপ্ন তৈরি হলেও এখানে এসে হয়তো সে এমন কিছু দেখেছিল যাতে করে ওর ওই স্বপ্ন অচিরেই ভেঙে যায়, আর যার জন্যই মেয়েটা এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যে কোনো উপায় না দেখে আত্মহত্যার পথ বেছে নেয়। কি যে বলেন ম্যাডাম, এখানে কত বড় বড় বাড়ির ছেলেমেয়েরা এসে পড়াশোনা করছে, কই আর কেউ তো ওর মতো মানসিকভাবে ভেঙে পড়ছে না। আর সব থেকে বড় কথা হলো, আপনি এই ছেলেটার কথা বিশ্বাস করছেন? হ্যাঁ না, আমি সে কথা বলিনি, কিন্তু ওর পুরো কথাটা না শুনে ওকে অবিশ্বাস করতে শুরু করে দিচ্ছিলাম। এটাই আপনার সাথে আমার পার্থক্য। আশা করি এবার আপনি ওকে কথা বলতে দেবেন। অপরাজিতার কথা শেষ হওয়ার আগেই রাগে গজগজ করতে করতে ইন্সপেক্টর সেন ঘর থেকে বের হয়ে যান, আর রুদ্র দেখতে পায় ইন্সপেক্টর সেনের এই রেগে যাওয়াটা অপরাজিতার চোখ এড়ায় না। আর চোখে সেদিকে দেখলেও সেদিকে মনোনিবেশ না করে অপরাজিতা আবারও অর্ঘ্যর দিকে ফিরে বলে, আচ্ছা অর্ঘ্য, তুমি তো বললে অনিন্দিতা কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে খুব উত্তেজিত ছিল, তাহলে তুমি কি ওর ব্যবহারে সাম্প্রতিক কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? হ্যাঁ ম্যাডাম, কলেজে ভর্তি হওয়ার পর থেকে ও খুব আনন্দেই ছিল, ঠিক যেন ওর একটা স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু গত শনিবার আমাদের নবীনবরণ অনুষ্ঠান থেকে ফেরার সময় থেকেই ও কেমন যেন বদলে যায়। বাড়ি ফেরার সময় ও খুব গম্ভীর হয়েছিল, একদম কথাই বলছিল না। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি যে হঠাৎই এরকম কি হলো তোর। একবার বলে ওঠে যে এই কলেজে নাকি আর পড়বে না, এই কলেজটা নাকি ভালো নয়। সত্যি বলতে কি, ও এরকম কেন বলেছিল আমি একেবারেই বুঝতে পারিনি ম্যাডাম। তুমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করনি? ম্যাডাম, করেছিলাম। অনিন্দিতা কোনো উত্তর দেয়নি। নবীনবরণের দিন সকালে ও যতটা হাসি খুশি ছিল, বিকেলের পর থেকেই যেন ততটাই গম্ভীর হয়ে গেল। নবীনবরণের দিন? কেন, সেদিন কি কিছু ঘটেছিল? কই না তো, যেমন অনুষ্ঠান হয় সেরকমই হয়েছিল। কত নাচ, কত গান হলো, আনন্দ হলো, সিনিয়ররা আমাদের সাথে পরিচয় করলো, হাসি ঠাট্টা করলো। আচ্ছা, কিন্তু সেদিন তুমি কি এরকম কিছু দেখেছিলে যাতে করে অনিন্দিতা মানসিকভাবে কোনো আঘাত পেতে পারে? তুমি কি সেই দিন অনিন্দিতার সাথেই ছিলে সবসময়? হ্যাঁ, আমি তো বেশিরভাগটাই ওর সাথেই ছিলাম। তবে একবার কোনো একটা কারণে অনিন্দিতা আর পৌলমী, আমাদেরই এক সিনিয়র দিদির সাথে ওর হোস্টেলে গিয়েছিল। তখন আমি আর ওদের সাথে যাইনি। আমি ভেবেছিলাম ওদের কোনো হয়তো প্রাইভেট কাজ থাকতে পারে। সিনিয়র দিদির হোস্টেলে? কোন হোস্টেলে? যেখানে কি ওর দেহটা পাওয়া গেছে সেখানে? না না, লেডিস হোস্টেলে। কিন্তু গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো বয়েজ হোস্টেলে। লেডিস হোস্টেল বয়েজ হোস্টেলের ঠিক উল্টো দিকে। আচ্ছা, ওখানে ওরা কেন গিয়েছিল সেই বিষয়ে কি তোমাকে পরে অনিন্দিতা কিছু বলেছিল? না মানে, আমি ভেবেছিলাম যে মেয়েদের ব্যক্তিগত ব্যাপার, তাই আমি আর এসব বিষয়ে কোনো কথাই তুলিনি। আর ওখান থেকে এসে থেকেই অনিন্দিতা খুব গম্ভীর হয়ে যায়, তাই তো? ওরা হোস্টেল থেকে ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসে, তারপর আবার অনুষ্ঠানে যোগ দেয় ওরা। আরও ঘণ্টাখানেক আমরা অনুষ্ঠানে ছিলাম, তারপরে বাড়ি ফিরে আসি। তবে এর মাঝেই সেই সিনিয়র দিদি আরেকবার অনিন্দিতা আর পৌলমীকে ডেকে পাঠিয়েছিল কিছু বলার জন্য। আচ্ছা, তাহলে তোমার কথা অনুসারে সেদিন অনিন্দিতার সঙ্গে আরও একজন লেডিস হোস্টেলে গিয়েছিল যার নাম পৌলমী, তাই তো? হ্যাঁ ম্যাডাম, পৌলমী ব্যানার্জি। তবে ওই মেয়েটা সেদিনের পর থেকে আর কলেজে আসেনি।
শুনেছি পৌলমী নাকি আর এই কলেজে পড়বে না। ঠিক আছে, এই পৌলমীর বাড়ি কোথায় তুমি জানো? না ম্যাডাম, আমার সাথে ওর সেভাবে কথাই হয়নি কখনো। যেটুকু ওই পৌলমীর কথা শুনেছি সবটাই অনিন্দিতার কাছে। অপরাজিতা জানে অর্ঘর থেকে এখনই এর থেকে বেশি কোনো তথ্য পাওয়া যাবে না, তাই ওকে পাশের ঘরে বসতে বলে ও আবার ফিরে আসে। আর ইন্সপেক্টর রুদ্র ততক্ষণে 2 মগ কফি তৈরি করে ফেলেছে। অপরাজিতা ঘরে এলে ওর সামনে একটা কফি মগ রেখে নিজে অন্যটায় চুমুক দেয়। থ্যাঙ্কস রুদ্র, মাথাটা না খুব ঝিমঝিম করছিল। এই সময় এই কফিটার ভীষণ প্রয়োজন ছিল। তুমি সত্যি আমার প্রয়োজনগুলো খুব ভালো বুঝতে পারো। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু অর্ঘর সাথে কথা বলে বেশ কয়েকটা জায়গায় খটকা তৈরি হলো। শোনো রুদ্র, আমাকে এখনই একবার বেরোতে হবে। আমি তোমার সাথে ফিরে বিকেলে কথা বলছি, ঠিক আছে? আর তুমি তো নিশ্চয়ই জানো এখন আমাদের কি কি জিনিসগুলো খতিয়ে দেখতে হবে। তুমি সেগুলো দেখো, আর আমি দেখছি পৌলমীর কোনো হদিশ করতে পারি কিনা। 1 নম্বর হলো নবীন বরণের অনুষ্ঠানের দিন কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ, আর 2 নম্বর হলো অনিন্দিতার মোবাইলের চ্যাট হিস্ট্রি সার্চ করা। কি তাই তো ম্যাডাম? আর সাথে এই অর্ঘ নামের ছেলেটারও। ওকে এখনই আমি সন্দেহের বাইরে রাখছি না, কারণ যদি ওকে সন্দেহ নাও করি তাহলেও মনে রাখতে হবে অনিন্দিতার সাথে সেদিন সঠিক কি হয়েছে সেটা জানতে গেলে এই ছেলেটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছেন ম্যাডাম, আমি এক্ষুনি সবটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এই কথা বলে অপরাজিতা থানা থেকে বের হয়ে গেলে বাইরের ঘর থেকে ইন্সপেক্টর সেন সেটা লক্ষ্য করেন, আর তারপরই উনি আবার ঢুকে আসেন অপরাজিতার চেম্বারে। রুদ্র তখনও সেখানে ওর দরকারি কিছু কাজ সেরে নিতে ব্যস্ত। রুদ্র খুব ব্যস্ত নাকি? না না, ব্যস্ত আর কি, ওই ম্যাডাম কিছু কাজ দিয়ে গেলেন, সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার কি মনে হয় না তোমরা বৃথাই একটা ভুলভাল জিনিসকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছো? দেখো সেন, এখনো তো আমরা জানি না কোনটায় কোন সারমর্ম আছে আর কোন ব্যাপারটা সম্পূর্ণই বৃথা, তাই না? তবে অনিন্দিতা নামের মেয়েটি অত্যন্ত প্রতিভা সম্পন্ন মেয়ে ছিল, তাই তার এরকম ভয়ঙ্কর পরিণতি হওয়াটা না আমরা কেউই মন থেকে মেনে নিতে পারিনি। তাই ম্যাডাম একটু খুঁজে দেখার চেষ্টা করছেন। আর সত্যি মেয়েটার সাথে কি এমন ঘটনা ঘটেছিল যাতে করে সে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আর আমি তো জাস্ট ম্যাডামকে সাহায্য করছি মাত্র। কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কেন কেন তোমরা একটা সাধারণ ঘটনা নিয়ে এত জলঘোলা করছো? এই তো সামান্য ব্যাপার, বোঝাই যাচ্ছে এটা একটা ত্রিকোণ প্রেমের ঘটনা। আরে দেখো, এই ছেলেটা এতদিন ওই মেয়েটার সাথে সম্পর্কে থাকলেও নতুন কলেজে এসে অন্য কারো প্রেমে পড়ে যায়, আর সেটাই মেনে নিতে পারেনি অনিন্দিতা নামের মেয়েটা, মনের দুঃখে আত্মহত্যা করে। এ তো জলের মতো সরল ব্যাপার। বাহ, খুব ভালো বলেছ তো। সত্যি তো, একেবারে জলের মতন সহজ সরল একটা কেস। তোমরা বৃথাই সময় নষ্ট করছো ভাই। আমি তোমাদের বলছি, এই কেসটা নিয়ে তোমরা যতই ছোটাছুটি করো, আত্মহত্যার থেকে বেশি আর কিছুই প্রমাণ করতে পারবে না। এটা তুমি এতটা নিশ্চিত হয়ে কি করি বা বলছো স্যার? মানে আমি বলতে চাইছি আর কি, তুমি কি নিশ্চিত যে এই কেসটা যদি আদতে অন্য কিছু হয়ে থাকে তাহলে তার সমস্ত প্রমাণ এমনভাবেই লোপাট করে দেওয়া হয়েছে যার কিছুই পাওয়ার সম্ভব নয়? রুদ্রর কথা শুনে ইন্সপেক্টর সেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপর বেশ গম্ভীর গলায় বলেন, তোমাদের সঠিক পথ দেখানো আমার নৈতিক কর্তব্য বলেই মনে হয়েছিল, তাই চেষ্টা করেছি। এবার বাকি তুমি আর তোমার ম্যাডাম যা ভালো বুঝো করো। সেনের সঙ্গে আর বাগবিতণ্ডায় না জড়িয়ে রুদ্র থানা থেকে বের হয়ে আসে। ও জানে অপরাজিতা ম্যাডাম ওকে যে সমস্ত জিনিসগুলো দেখে রাখতে বলেছেন সেগুলো এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইন্সপেক্টর সেন এতটা নিশ্চিত হয়ে কথাগুলো বললেন যেটা রুদ্রর একেবারেই ভালো লাগে না। ও ওর পূর্ব পরিকল্পনা অনুসারে এগিয়ে যায় ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে। প্রথম ওর লক্ষ্য অনুষ্ঠানের দিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা, অনিন্দিতার পৌলমী সেদিন
কিছুক্ষণের জন্য হলেও কোথায় গিয়েছিল। ঘড়িতে তখন বিকাল 3টে। অপরাজিতা ওর অফিসে এসেই ডেকে নেয় রুদ্রকে। বলো রুদ্র, কাজের প্রোগ্রেস কত দূর? আমি যেগুলো দেখতে বলেছিলাম সেগুলো পেয়েছো? না ম্যাডাম, খুব অদ্ভুতভাবেই ঠিক অনুষ্ঠানের দিন সকাল থেকে লেডিস এবং বয়েজ হোস্টেলের সামনে এবং ওই করিডোরের সামনে লাগানো যে সিসিটিভিগুলো ছিল সবকটাই একসাথে হঠাৎ করেই বিকল হয়ে যায়। আমি কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বুকও চেক করে দেখেছি, এই সিসিটিভিগুলো না খারাপ হয়ে গেছে। এই সিসিটিভি খারাপ হয়ে যাওয়ার ঘটনাগুলো ওরা সেখানে রেকর্ডও করেছে, আর নতুন সিসিটিভি কেনার জন্য অর্ডারও নাকি দেওয়া হয়েছে। কিন্তু এখনো সেগুলো এসে পৌঁছায়নি, তাই তো? না ম্যাডাম, একেবারে আমাদের অতি পরিচিত ক্রাইম সিনের প্লট। অপরাধী নিজের অপরাধ চাপা দেওয়ার জন্য সিসিটিভি খারাপ করে দিয়েছে, যাতে করে সেদিন থেকে ওখানে কি কি ঘটছে সেটা আর কেউ জানতে না পারে। তার মানে ম্যাডাম আপনি নিশ্চিত যে ওই দিন হোস্টেলে কোনো একটা অপরাধ ঘটেছে, যেটাকে চাপা দেওয়ার জন্যই এই ব্যবস্থা? পৌলমীর সঙ্গে কথা বলার পর আমি তো সম্পূর্ণ নিশ্চিত। কেন, তোমার মনে এখনো কোনো সন্দেহ আছে নাকি? ও, আপনি পৌলমীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, কিন্তু আপনি ঠিকানাটাই বা পেলেন কোথায়? এখন সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন অনলাইন পোর্টালে হয় রুদ্র, তাই সেখান থেকে কোনো একজন বিশেষ কারোর ঠিকানা আর ফোন নাম্বার খুঁজে বের করা এমন কিছু কঠিন ব্যাপার না। যে কোনো এথিক্যাল হ্যাকাররাই কলেজের ওয়েবসাইট হ্যাক করে সেটা বের করে দিতে পারে। তাই তুমি ওসব নিয়ে ভেবো না, বরং আমাদের যেটা নিয়ে ভাবতে হবে সেটা হলো পৌলমী আমাকে যে কথাটা বলেছে সেটা। কেন ম্যাডাম, পৌলমী ঠিক কি বলেছে? নবীন বরণ, বুঝলে রুদ্র, নবীন বরণ। নতুন যারা সেই বছর ভর্তি হয়েছে তাদের সাথে একটু পরিচয় করে নেওয়ার জন্য এখানকার সিনিয়র দাদা দিদিরা একটা বিশেষ ব্যবস্থা করে, যেটার নামই এই নবীন বরণ। আর সেদিন হোস্টেলে অনিন্দিতা আর পৌলমীর সাথে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য পৌলমী তার পরের দিন থেকেই কলেজে আসা বন্ধ করে দেয়। আর তার কয়েকদিন যেতে না যেতেই অনিন্দিতা বাধ্য হয় আত্মহত্যার পথ বেছে নিতে। আচ্ছা ম্যাডাম, ঠিক কি ঘটনা ঘটেছিল সে বিষয়ে কি পৌলমী কিছু বলেনি? না, সরাসরি কিছু বলেনি। আমি ওর ছেড়ে যাওয়া কলেজের ব্যাপারে জানতে চাই যে বুঝতে পারার পরেই কেমন যেন ভয় পেয়ে যায় মেয়েটা। বারবার করে বলতে থাকে, সেদিন আমি কিছু দেখিনি, বিশ্বাস করুন ম্যাডাম, আমি আমি কিছুই দেখিনি। আমাকে আর ওই দিনের কথা কিছু জিজ্ঞেস করবেন না, প্লিজ প্লিজ, আপনার দুটো পায়ে পড়ি। আর আমি ওকে অনিন্দিতার আত্মহত্যার খবর জানাতেই মেয়েটা আরও ভয় পেয়ে গিয়ে তখনই ফোনটা কেটে দেয়। তারপর বেশ কয়েকবার চেষ্টা করলেও পৌলমী আর ফোন ধরেনি। আর মানসিক অবস্থা দেখে আমিও আর ওকে ফোন করিনি। তবে যেটুকু কথা মেয়েটা বলেছে তাতে একটা নাম আমার কাছে খুব সন্দেহের বলে মনে হচ্ছে। সেটা ওদেরই একজন সিনিয়র দিদি। পৌলমী ওর কথার মাঝখানে একবার বলে ফেলে, অনিন্দিতার এরকম হলো কেন? ও তিয়াস থেকে বলেছিল ও সেদিনের কথা কাউকে বলবে না, তাও ওরা ওকে মেরে ফেললো কেন? বুঝতে পারছো রুদ্র? আমি একরকম নিশ্চিত সেদিন যখন নবীন বরণের অনুষ্ঠান চলছিল তখন ওরা কোনো একটা কারণে হোস্টেলে যায়, আর তখনই অনিন্দিতা আর পৌলমী এমন কিছু একটা দেখে ফেলে যেটা ওদের দুজনের কারোর পক্ষেই খুব একটা সুখকর ছিল না। আর হয়তো সেই অপরাধেই মরতে হয়েছে অনিন্দিতাকে, আর পৌলমীকে এই কোর্স ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আচ্ছা, কি নাম যেন বললেন, আরেকবার বলবেন ম্যাডাম? তিয়াশা। পৌলমী সেরকমই তো বলল। ঠিক বলেছেন, এই মেয়েটার সাথে ওদের একটা খুব সন্দেহজনকই সম্পর্ক রয়েছে। আমি অনিন্দিতার মোবাইল ফোন হ্যাক করে যা তথ্য পেয়েছি তাতে এই নামটাই আমি দেখেছি। অনিন্দিতা ওর নামটা সেভ করেছিল তিয়াশা দি বলে। একমাত্র এই নাম্বার থেকেই আসা সমস্ত চ্যাটই মুছে ফেলা হয়েছে। আচ্ছা ম্যাডাম, এই তিয়াশা বলে মেয়েটার ব্যাপারে একটু খোঁজ খবর নিলে হয় না? সে তো নিতেই হবে রুদ্র, কিন্তু মনে রাখতে হবে খাতায় কলমে কিন্তু অনিন্দিতার মৃত্যু হয়েছে আত্মহত্যা করে, সুইসাইড নোটও পাওয়া গেছে। তাই সেই কেসের ব্যাপারে যদি কাউকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় তাহলে আইনগত অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে তুমি ওই মেয়েটার ওপরে নজর রাখো। আমার স্থির বিশ্বাস
এই অনিন্দিতার মৃত্যুর আসল কারণ জানতে গেলে অর্ঘ্য নয়, সব থেকে উপযুক্ত মানুষ হচ্ছে এই তিয়াশাই। ঠিক আছে ম্যাডাম, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা রুদ্র, একটা কাজ করতে পারবে? বলুন ম্যাডাম, কি কাজ করতে হবে? দেখো, তুমি তো বললে নবীন বরণের দিন মানে গত 17 তারিখ থেকে সিসিটিভি বিকল, মানে যে বা যারা এটা করেছে তিনি নিশ্চিত যে যদি কোনো ব্যাপারে কোনো তদন্ত হয় তাহলে পুলিশের হাতে যেন কোনো সিসিটিভি ফুটেজ না পৌঁছায়। খুবই সাধারণ মানের অপরাধ মনস্কতা থেকে এটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে বলবো, তুমি একবার এর আগের মাসে সিসিটিভি ফুটেজগুলোকে চেক করে দেখো, এই তিয়াশা বলে মেয়েটার সম্পর্কে কোনো ধারণা করতে পারো কিনা। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে এখন বেরোলাম, আর ঘন্টাখানেকের মধ্যে পোস্টমর্টমের রিপোর্টটা এসে যাবে। তুমি যদি ততক্ষণ থাকো তাহলে রিপোর্টটা একবার পড়ে দেখে নিও। ঠিক আছে ম্যাডাম। তবে ম্যাডাম, আপনি কি এখন বাড়ি চলে যাচ্ছেন? না মানে এখন তো সবে ঘড়িতে ওই 6:30 বাজে, আর এত তাড়াতাড়ি আপনাকে বাড়ি ফিরে যেতে আমি কখনো দেখিনি, সেই কারণে আর কি বলছি। সেটা করতে পারলে আমার খুব ভালো লাগতো রুদ্র, তবে এই অনিন্দিতার আত্মহত্যা রহস্য আমাকে আর সেই সুযোগ দিল কই। তাহলে পৌলমি ফোনে কথা বলতে না চাইলেও ওর সঙ্গে কথা বলাটা ভীষণ দরকারি, তাই আমি এখন একবার চন্দননগর যাব ওর বাড়িতে। ওর বাবার সাথে আমার কথা হয়ে গেছে এই ব্যাপারে, তবে আমি সেখানে একজন পুলিশ অফিসারের পরিচয় নিয়ে যাব না, কারণ আমার বিশ্বাস সেই পরিচয়টা জানতে পারলে পৌলমি আমার সাথে খোলামেলাভাবে কথা বলতে পারবে না। আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনি কি করতে চাইছেন। ঠিক আছে, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আপনাকে ঘন্টাখানেকের মধ্যেই চন্দননগরে পৌঁছে দিচ্ছি। তুমি বুঝলে না রুদ্র, এখন আমার পরিচয়টাই তো ভিন্ন, তাই বাহনটাকেও পরিবর্তন করতে হবে। ওই হাওড়া থেকে ট্রেন ধরে চন্দননগর স্টেশনে নেমে বাকি পথটা টোটো করেই পৌলমীর বাড়ি যাব, তাতে অন্তত পৌলমীর কাছে একটু বিশ্বাসযোগ্য হতে পারবো। একথা বলেই অপরাজিতা ওর চেয়ার থেকে উঠে পায়ে হেঁটে ওর চেম্বার থেকে বের হয়ে যায়। রুদ্র বুঝতে পারে অপরাজিতার মাথায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা কাজ করছে, আর ও অপরাজিতার বেরিয়ে যাবার পর সেদিকে তাকিয়ে থাকলে দূর থেকে দেখতে পায় ইন্সপেক্টর সেন অপরাজিতার বেরিয়ে যাওয়াটা খুব মন দিয়ে লক্ষ্য করছেন। খুব সত্যি বলতে কি, একই প্রফেশনের সঙ্গে যুক্ত থাকায় ইন্সপেক্টর সেনের উপরে সন্দেহ করতে রুদ্রর একেবারেই ইচ্ছা করছে না, কিন্তু এই পরিস্থিতিতে ইন্সপেক্টর সেনের ভাবগতিক সত্যিই বোধগম্য হচ্ছে না রুদ্রর। হ্যাঁ গো, তুমি তো বাইরের ঘরে আছো, একটু দেখো না, কে যেন বেল বাজাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ দেখছি, এখন আবার কে এলো বলো তো। আসছি। মাস্টার মশাই, চিনতে পারছেন? পৌলমীদের বাড়ির সদর দরজায় তখন এক বছর 35-এর ভদ্রমহিলা এসে দাঁড়িয়েছে। অধ্যাপক শ্রী সঞ্জয় হালদার বাবু দরজাটা খুলে দাঁড়াতেই সেই ভদ্রমহিলা এসে প্রণাম করে আবারও জিজ্ঞাসা করে, এ কি, আপনি আমাকে চিনতে পারছেন না মাস্টার মশাই? না মানে চিনতে পারছি, তবে নামটা ঠিক খেয়াল করতে পারছি না। সুজাতা সেন শর্মা। কথোপকথনের পুরো নাট্যরূপ আগে থাকতেই অপরাজিতা পৌলমীর বাবা অর্থাৎ ডক্টর সঞ্জয় হালদারকে বলে রেখেছিল। তাহলে এবার সঞ্জয় বাবুর চমকে উঠে সব কিছু মনে পড়ে যাওয়ার কথা। অভিনয়ে যথেষ্ট পটু না হলেও ভদ্রলোক কোনো মতে ব্যাপারটা ম্যানেজ করলেন, আর অপরাজিতার তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট অনুসারে ওর পরিচয় তখন সুজাতা সেন শর্মা, যে পৌলমীদের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই বিটেক এবং পরে এমটেক করে এখন বাইরের রাজ্যে চাকরি করে। হঠাৎ করে কোনো একটা ব্যক্তিগত কাজে চন্দননগর আসায় সুজাতা ওরফে অপরাজিতা ওর পুরনো মাস্টার মশাই শ্রীযুক্ত সঞ্জয় বাবুর সঙ্গে দেখা করতে এসেছে, আর ঠিক এই সুযোগেই ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সঞ্জয় বাবু পৌলমীকে ডেকে নিয়ে আসেন। অপরাজিতা সেই প্রথমবার পৌলমীকে দেখে, আর ওকে দেখেই বোঝা যায় ওর মনের ভেতর যেন কোথাও একটা চাপা আশঙ্কা দানা বেঁধে রয়েছে। আর সামান্য কিছু কথাবার্তা হওয়ার পরেই
প্রসঙ্গ ওঠে ওদের কলেজের ব্যাপারে। বুঝলি সুজাতা, আমার খুব স্বপ্ন ছিল আমার মেয়েটাও ইম্পেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করবে। জয়েন্টে ভালো র্যাঙ্কও পেয়েছিল, ভর্তি হয়ে 2 দিন ক্লাসেও গেল। তারপর যে কি হলো, আর মেয়েটা কিছুতেই কলেজ যেতে চাইছে না। সামান্য হাসি ঠাট্টার মধ্যে হালকা চালে কথাবার্তা বললেও অপরাজিতার তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু পৌলমীর মুখের উপরে নিবদ্ধ। আর ও পরিষ্কার লক্ষ্য করে কলেজের প্রসঙ্গ উঠতেই পৌলমী যেন কেমন একটা ভয়ে গুটিয়ে যায়। আর সত্যি বলতে কি, সেই কারণ জানার উদ্দেশ্যেই অপরাজিতার এখানে আসা। সেই প্রসঙ্গেই মুখে যথেষ্ট বিস্ময়ের ছাপ ফুটিয়ে তুলে অপরাজিতা জিজ্ঞাসা করে, সে কি পৌলমী, তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েও কলেজ যেতে চাইছো না কেন? তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা ভালো লাগে না? ভালো লাগবে না কেন? ভালো লাগে বলেই তো জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওই কলেজটা আমার ভালো লাগেনি, তাই আমি আর ওখানে পড়বো না। সে কি, ইম্পেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ ভারতবর্ষের মধ্যে অত্যন্ত স্বনামধন্য একটা ইনস্টিটিউট। কত দেশ বিদেশ থেকে মানুষ পড়তে আসে সেখানে, আর তুমি চান্স পেয়েও কলেজে পড়বে না? বললাম তো পড়বো না, কলেজটা আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সেটা কি তুমি আমাদের বলবে? দেখুন ম্যাডাম, আমি জানি আপনি সেই মানুষ যিনি আজ সকালে আমাকে ফোন করেছিলেন, আর ওখানে আমি আর আমার বান্ধবী কি দেখেছি সেটা জানার জন্যই আপনি এখন এখানে এসেছেন, সেটা আমি জানি। হয়তো আপনার এই পরিচয়টাও মিথ্যে, তাই আমি আপনাকে হাত জোড় করে বলছি আমাকে আর সেই একই প্রশ্ন করবেন না। এই ব্যাপারে আমি কিছু উত্তর দিতে পারবো না। পৌলমী মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী, আর অপরাজিতা যে ওর চোখে ধরা পড়ে গেছে সেটা বুঝে নিতে অপরাজিতার বিন্দুমাত্র দেরি হয় না। তাই সঙ্গে সঙ্গেই বলে ওঠে, তুমি ঠিকই ধরেছো পৌলমী, আমি তোমার কাছে সেদিনের ঘটে যাওয়া ঘটনা জানার জন্যই এখানে এসেছি। দেখো, তুমি যদি আমাদের সাহায্য করতে না চাও তাহলে আমার তোমাকে কিছুই বলার নেই। তবে আমি জানি তুমি আর তোমার বান্ধবী যা দেখেছো সেটা ভালো কিছুই দেখোনি, যা তোমাকে ওই কলেজে ইঞ্জিনিয়ারিং ছাড়তে বাধ্য করেছে। আর যদি খুব ভুল না করি তাহলে তোমার বন্ধুকে প্রাণ দিতেও হয়েছে সেই কারণে। এরপরেও যদি তুমি আমাদের সাহায্য না করো তাহলে তোমাকে আমার কিছুই বলার নেই। তুমি কি চাও না, যদি সত্যি কোনো অপরাধ ঘটতে তুমি দেখে থাকো, তবে তুমি চাও না অপরাধীরা শাস্তি পাক? কিন্তু আপনি কে? আপনাকে আমি সেসব কথা কেন বলবো? পৌলমীর প্রশ্নের উত্তরে অপরাজিতা ওর আইডেন্টিটি কার্ড বের করে দেখিয়ে নিজের পরিচয় দেয়। পৌলমী, আমার নাম অপরাজিতা ব্যানার্জি, আইপিএস অফিসার, কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আর তুমি ঠিকই ধরেছ, তোমার বাবার সাথে কথা বলে পরিকল্পনা করেছিলাম আজকে তোমার সাথে সরাসরি কথা বলার। তাই এই মিথ্যে পরিচয় নিয়ে তোমার বাড়িতে আমি এসেছি। এবার আশা করি আমার আসার উদ্দেশ্য নিয়ে তোমার আর কোনো মানসিক দ্বন্দ্ব নেই। অপরাজিতার পরিচয় পেয়ে পৌলমী অবাক হয়ে যায়। দেখো পৌলমী, আমি জানি অনিন্দিতার এই অস্বাভাবিক মৃত্যু শুধুমাত্র মানসিক বিপর্যয় থেকে করা আত্মহত্যা নয়। নবীন বরণের দিন থেকে কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া, অনিন্দিতার মোবাইলে তিয়াশা দি নামের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে দেওয়া থেকেই আমার সন্দেহ আরও দৃঢ় হয়েছে। এখন তুমি যদি আমাদের সাহায্য করো তাহলেই আমি আমাদের তদন্তের সমাধানে পৌঁছতে পারবো, আর সেই রিকোয়েস্ট নিয়েই আমার তোমার কাছে আসা। তবে তুমি যদি এরপরেও আমাদের সাহায্য করতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। এবার সিদ্ধান্ত তোমার। অপরাজিতার কথাগুলো খুব মন দিয়ে শোনে পৌলমী। তারপরে ও ওর বাবা মার দিকে তাকিয়ে দেখলে ওনারা বুঝতে পারেন পৌলমী চাইছে ওনারা যাতে ঘর থেকে বেরিয়ে যান। তার কারণ ও এবার অপরাজিতাকে যা বলতে চাইছে সেটা ওর বাবা মার সামনে ও বলতে পারবে না। আর সেই মতোই ডক্টর হালদার এবং ওনার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান আর দরজাটা টেনে বন্ধ করে দেন। তারপর পৌলমী অপরাজিতাকে জানায় গত 17 তারিখ নবীন বরণের দিন ওদের সাথে কি ঘটেছিল। প্রায় আধ ঘন্টা পৌলমীর প্রতিটা কথা খুব মন দিয়ে শোনার পর সেখান থেকে উঠে পড়ে অপরাজিতা। ওকে উঠে পড়তে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলে পৌলমী। শুধু
ওদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অপরাজিতা পৌলমীর মাথায় হাত রেখে বলে আসে, দেখো পৌলমী, অতীতকে আমি আর সংশোধন করতে পারবো না, তবে তোমার এই দিদিটা আজ তোমাকে কথা দিচ্ছে, এরপর থেকে আর একজনকেও ইম্পেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পেয়েও সেটা ছেড়ে চলে যেতে হবে না। আর একজনকেও অনিন্দিতার মতো গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে নিজের লজ্জা ঢাকতে হবে না। তুমি আমার উপর ভরসা রাখো, এর শেষ আমি দেখে ছাড়বই। চন্দননগর থানা থেকে নিজের পরিচয় দিয়ে একটা গাড়ির ব্যবস্থা করে নেয় অপরাজিতা। তারপর প্রায় 90 থেকে 100 কিলোমিটার গতিতে সেই গাড়ি ছুটতে থাকে দিল্লি রোড বরাবর কলকাতার উদ্দেশ্যে। আর মোবাইল ফোনে রুদ্রকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে রাখে অপরাজিতা। এবার ওদের গন্তব্য ইম্পেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের বয়েজ হোস্টেল। অপরাজিতা মনে মনে বুঝতে পারে যুদ্ধের দামামা বেজে গেছে। কিরে, হ্যাঁ, তোরা তো লজ্জা কিসের? কখন থেকে যে তোকে বলছি আমাদের একটু নাগিন ডান্স করে দেখা, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, আমি নাচতে পারি না দাদা, আমাকে প্লিজ ছেড়ে দাও। শোন শোন, আজ তোর না লাকটা খুব ভালো, জানিস তো? পিয়াল আজকে নেই। ও যদি থাকতো না তবে তোর অবস্থা এতক্ষণে আরো অনেক বেশি খারাপ হতো। আর কেন, পিয়াসা তোমায় কিছু বলে দেয়নি আগে থেকে বুঝিয়ে? হ্যাঁ, দিদি বলেছে তোমাদের সাথে এই পরিচয় পর্বে আমরা প্রত্যেকে যাতে সহযোগিতা করি। বাহ, গুড গার্ল। তা তিয়াসা যখন বলেই দিয়েছে তখন আর তো নেকামি কেন করছো শোনা? নে জামাটা খুলে রেখে ভালো করে একটু নাগিন ডান্স নেচে দেখা, যাতে করে আমার নেশাটা আর একটু বেশি ধরে। এ তুমি কি বলছো দাদা? তোমরা তো আমাদের সিনিয়র, নিজের দাদার মতো। ছাড় তো, বাজে কথা বলিস না। আমার মনে হচ্ছে তিয়াসা ওর কাজে ফাঁকি দিচ্ছে, তোদের সঠিক ট্রেনিং না দিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে ও। নে, আমার রাতের নেশাটা নষ্ট হওয়ার আগে ভালো করে নেচে দেখা। মনে রাখিস, তোদের কিন্তু এখনো 2 বছর এই কলেজেই পড়াশোনা করতে হবে। রক্তিমের কথায় যে একটা প্রচ্ছন্ন হুমকির ছাপ রয়েছে বুঝে নিতে অসুবিধা হয় না। মফস্বল থেকে আসা সেই মেয়েটি মেধাবী, তবে আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল নয় তার পরিবার। মেয়েটি দেখেছে শুধুমাত্র তাকে পড়াশোনা শেখাবার জন্য তার বাবা মা উদয়াস্ত পরিশ্রম করেছে, আর এই ইম্পেরিয়াল কলেজের ভর্তির ফিস জমা দেওয়ার জন্য তার মায়ের হাতের শেষ সোনার বালা জোড়া বন্দুক দিয়ে তার বাবা টাকা জোগাড় করে এনেছে, যাতে করে মেয়েটা অন্তত ওর স্বপ্ন পূরণ করতে পারে। আর সেই স্বপ্নের রাজপ্রাসাদে পৌঁছে মেয়েটি প্রায় অর্ধনগ্ন শরীরে দাঁড়িয়ে সিনিয়র দাদাদের হোস্টেলে। সেদিনের জন্য তার মনোরঞ্জনের দায়িত্ব পড়েছে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট রক্তিমের ঘরে। প্রতিদিনই এইভাবে ওদের মধ্যে কাউকে না কাউকে এই সমস্ত মনুষ্যরূপী নরপিশাচদের মনোরঞ্জন করতে আসতে হয় নবীন বরণের পরিচয় পর্বের নামে। সে অভিজ্ঞতা বড় অসহ্য, অসহনীয়। আর সেটা মন থেকে মেনে না নিতে পারলেও সেই সমস্ত মেয়েরা না পারে পৌলমীর মতো কোর্স ছেড়ে বাড়ি চলে যেতে, আর না পারে অনিন্দিতার মতো নিজেকে শেষ করে দিতে। তাই নিজেদের মরমের মধ্যেই গুমড়ে গুমড়ে মরতে হয় ওদের, প্রতিদিন একটু একটু করে। আর অপেক্ষা করতে হয় কতদিনে এই সমস্ত সিনিয়র দাদারা ওদের পরিচয় পর্ব শেষ করে মেয়েগুলোকে একটু রাতে ঘুমোতে দেবেন। রাত প্রায় শেষের দিকে। অবশিষ্ট যেটুকু পোশাক ওদের শরীরে থাকে তাই দিয়ে নিজেদের লজ্জা কোনো মতে ঢেকে ওরা ফিরে যায় যে যার ঘরে। আর যারা হোস্টেলে থাকে না তাদের মনোরঞ্জনের দায়িত্ব পড়ে দুপুরে, হয় ক্লাসের ফাঁকে ফাঁকে, নতুবা ক্লাস অফ করে। আর এই সমস্ত ব্যাপারটার তত্ত্বাবধানে থাকে তিয়াসা, এই কলেজের প্রেসিডেন্ট
বিশিষ্ট রাজনীতিবিদ সদানন্দ বাবুর ছেলে পিয়ালের গার্লফ্রেন্ড। বছর 3 আগে পিয়াল পাশ করে গেলেও এখনো কলেজ ক্যাম্পাসে তার জন্য দ্বার সর্বদা অবারিত। তাকে আটকাতে পারে এমন কোনো শক্তি নেই ইম্পেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে। ঠিক আছে, বুঝতে পেরেছি, নাচ তোর দ্বারা হবে না, তাই তো? না দাদা, আমি নাচতে পারি না, কোনোদিন শিখিনি, আমাকে প্লিজ ক্ষমা করো। কি যে বলিস না, তোকে কি এখানে কত্থক বা ভারতনাট্যম নিচে দেখাতে বলেছি? হ্যাঁ, যা আগে থাকতে শিখে আসবি, একটু হাত পা নাড়বি, কোমর দোলাবি, তাহলেই তো হলো। হ্যাঁ, না না দাদা, আমি পারবো না, আমাকে প্লিজ তুমি যেতে দাও। সে না হয় বুঝলাম তুই নাচতে পারিস না, তাহলে বল কি করে আমার মনোরঞ্জন করবি তুই? মানে? আরে বাবা, এই এত রাত্রে তোকে তো আর আমি এমনি এমনি তোর ওই হস্টেলে ফিরে যেতে দিতে পারি না। এই কলেজের সিনিয়র হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, বল নাকি? হ্যাঁ, তাই বলছি কিছু অন্তত কর, যেটা পারিস। আচ্ছা বলতো, তুই বডি ম্যাসাজ করতে পারিস? আমি পারি না দাদা, আমি পারি না। সে কি রে, বাড়িতে তোর মা বাবা তোকে কিছুই শেখায়নি দেখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখ আমার হাতে পায়ে বড় ব্যথা হয়েছে, আমি এখন একটু শুচ্ছি, তুই আমার হাত পাগুলো একটু ম্যাসাজ করে দিয়ে দেখিনি। ওহ, যদি ভালো ম্যাসাজ করতে পারিস তবে আধ ঘন্টা পরেই তোর ছুটি। রক্তিম কথাটা বলে ওর চৌকিতে গিয়ে আড়াআড়ি শুয়ে পড়ে। আর এতক্ষণ ওদের মধ্যে সমস্ত কথোপকথন দরজার আড়াল থেকে অপরাজিতা আর রুদ্র শুনেছে। অপরাজিতা দেখতে পায় সে নিরুপায় নিষ্পাপ ছাত্রীটি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে চলেছে রক্তিমের চৌকির দিকে। আর ঠিক তখনই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে অপরাজিতা। বলছি কি স্যার, একটা এইটুকু মেয়ে ম্যাসাজ করে কি আপনার শরীরের ব্যথা দূর করতে পারবে? তার চেয়ে আপনি বরং আমাদের সাথে চলুন, সারা শরীর ম্যাসাজ করার অনেক পদ্ধতি আমাদের জানা আছে। কথা দিচ্ছি, ভোরবেলা আপনার শরীরের কোথাও কোনো ব্যথা থাকবে না। একটা অপরিচিত কণ্ঠস্বর শুনেই চোখের নিমেষে প্রায় লাফিয়ে উঠে বসে রক্তিম। আর ঠিক তখনই রুদ্রর হাতের একটা 82 শিক্কার থাপ্পড় এসে আছড়ে পড়ে রক্তিমের গালে। আর সেটা সামলাতে গিয়ে নিজের চৌকি থেকে ছিটকে মাটিতে পড়ে যায় রক্তিম। মুহূর্তের মধ্যে এভাবে পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে সেটা সে ঘুণাক্ষরেও ভাবেনি। আধা ঘুমন্ত নেশাগ্রস্ত রক্তিম বুঝতে পারে না তার আজকের শিকার সেই অল্প বয়সী মেয়েটির জায়গায় কিভাবে এই দুজন বলিষ্ঠ মানুষ এসে প্রবেশ করলো ওর ঘরে। তবে রুদ্রর থাপ্পড়ের জোর এতটাই বেশি ছিল যে সেটা সামলাতে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে রক্তিম। শুধু সম্পূর্ণ জ্ঞান হারাবার আগে নেশাগ্রস্ত কণ্ঠে যেটা বলে ওঠে সেটা আরো সাংঘাতিক। কে রে তোরা? বাইরে থেকে আমাদের ক্যাম্পাসে ঢুকে দাদাগিরি করতে এসেছিস? কাল থেকে কলেজের সমস্ত পড়াশোনা বন্ধ করে দেবো। হ্যাঁ, আমার গায়ে হাত তোলার ফল তোদের বুঝতে হবে। তারা ক্যাম্পাসে আমি আগুন জ্বালিয়ে দেবো। রাস্কেল, এরা নাকি ছাত্র নেতা। যাই হোক রুদ্র, আমাদের হাতে সময় নেই, এখনই এই ছেলেটাকে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। বেশি লোক জানাজানি হয়ে গেলে এরা আবার ঝামেলা পাকাবে। আর তুমি তো জানোই আমাদের এখানকার মিডিয়ার কি অবস্থা, বহিরাগতদের আক্রমণ বলে একটা বড়সড় নিউজ রিপোর্ট বানিয়ে ফেলবে। ঘড়িতে তখন বেলা প্রায় 1:30। থানায় ঢুকেই রুদ্র ইন্সপেক্টর সেনকে জিজ্ঞাসা করে, কি হলো সেন, উঠেছে? সেন মাথা নেড়ে না বলার সাথে সাথেই জগ ভর্তি জলটা রুদ্র সজোরে ছুঁড়ে মারে রক্তিমের মুখ বরাবর। গত রাতের নেশা ওর তখনও কাটেনি, তবে সজোরে জলের ঝাপটা খেয়ে যেন শতাব্দী প্রাচীন ঘুমের জগৎ থেকে জেগে ওঠে রক্তিম। ওঠ ওঠ শালা, এখানে নেশা করে পড়ে ঘুমাতে এসেছিস? হ্যাঁ, এটা তোর বাবার বাগান বাড়ি নাকি রে? হ্যাঁ, ওঠ শালা, ওঠ ওঠ, বল বল বল, তোর বন্ধু পিয়াল কোথায়, বল। রুদ্র, অনেক হয়েছে। আমার মনে হয় তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো।
যে কেসটার কোনো মেরিটই নেই, সেটার কারণে সমাজের গণ্যমান্য সম্প্রদায়ের মানুষদের জড়িয়ে ফেলতে গেলে আমাদেরই নাক কাটা যাবে। তার থেকে আমি বলি কি, এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার মনে হয় না বা এর অন্য কোনো বন্ধু এসব কিছু করেছে বলে। আর তাছাড়া এই রক্তিম বলে ছেলেটা পড়াশোনায় খুব মেধাবী। এত নাম করা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পর ও একটা খুব ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। হয়তো একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি ওকে ক্ষমা করে দাও। আর সেই মেয়েটার কি হবে সেন? সেই মেয়েটাও তো অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু শুধুমাত্র এই জানোয়ারগুলোর জন্য যার কেরিয়ারটা শেষ হয়ে গেল সেটা। আর সেই মেয়েটার ব্যাপারে তুমি কি বলবে, হ্যাঁ? যে শুধুমাত্র এই ছেলেগুলোর কারণে কলেজে আসাই বন্ধ করে দিল। তারা কি মানুষ নয়? তারা তাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে কি এখানে এই কলেজে ভর্তি হয়নি? নাকি তাদের বাবারা যথেষ্ট সমাজে প্রভাবশালী নয় বলে তারা কি সুবিচার পাবে না? কোনটা? শোনো রুদ্র, এই সমস্ত কথাগুলো বাংলা সিনেমার পর্দায় শুনতে ভালো লাগে, অডিয়েন্স থেকে হাততালি পাওয়া যায়। তোমার কোনো ধারণা নেই এদের বাবারা সমাজে কতটা প্রভাবশালী। রাজনৈতিক মঞ্চে এদের বাবাদের হাত কত উপর পর্যন্ত। তাই আমি তোমাকে তোমার একজন বন্ধু হিসেবে বলছি, এসব নিয়ে আর বাড়াবাড়ি করো না। বিপদে পড়ে যাবে, তখন তোমার ম্যাডামও তোমায় বাঁচাতে আসবে না। ইন্সপেক্টর সেনের কথাটা খুব মন দিয়ে রুদ্র শোনে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বন্ধু, তুমি একজন যথার্থ বন্ধুর মতনই কাজ করেছো আমাকে আমার আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করে। তাই বন্ধু হিসাবে তোমাকেও আমার একটা অনুরোধ রয়েছে, তুমি এদের এই রাজনৈতিক প্রভাবশালী বাবাদের কাছে এই বার্তাটা পৌঁছে দাও। ওনাদের সামনে এবার একটা বিরাট লড়াই, আর এবার তাদের লড়তে হবে বিরোধী পার্টির কোনো অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার সঙ্গে নয়, ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের সঙ্গে। তাই তারা যেন এবার যথেষ্ট সাবধানেই থাকেন। আর হাজারোক তুমি যেমন আমার বন্ধু, ঠিক সেরকম ভাবি ওনাদেরও তো বন্ধু, কি তাই তো? তাই আমার মতেই ওনাদের আসন্ন বিপদ সম্পর্কে আগে থাকতে সচেতন করাও তো তোমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে। কি বলো বন্ধু? ওদের কথার মাঝে কখন যে অপরাজিতা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা কেউই খেয়াল করেনি। ওদের হঠাৎ খেয়াল পড়ে অপরাজিতার কথায়। রুদ্র, তোমাদের বন্ধুত্বের দায়িত্বের ভাগ বাটোয়ারা হয়ে গেলে আমাদের যে এবার বেরোতে হবে। এই চক্রের মাথা পিয়ালকে ধরতে না পারলে এদের পুরো চক্রটাকে ধরা যাবে না। কি বলেন ইন্সপেক্টর সেন? ইয়েস ম্যাডাম। আর সেই পিয়াল কোথায় আছে সেটা জানার জন্যই আমি রক্তিমকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাইছিলাম। অনিন্দিতার ঘটনাটা ঘটার পর থেকেই পিয়াল পালিয়ে গেছে, মোবাইল ফোনটাও সুইচ অফ। ছেড়ে দাও, আর কোনো দরকার নেই। পিয়াল কোথায় আছে সেটা আমি জানি। আর রক্তিমকে গারদে ঢুকিয়ে সেনের যত্ন আত্মীতে রেখে চলো, আমাদের বেরোতে হবে। হাজার হোক সিনেরও তো একটা দায়িত্ব আছে নাকি রক্তিমদের প্রতি। ওদের বাবাদের থেকে নেওয়া টাকাগুলো আর কবে কাজে আসবে রুদ্র? কিন্তু পিয়াল কোথায়, আর সেটা আপনি জানলেনই বা কিভাবে? তোমাকে তখন বলেছিলাম না, এই ইন্টারনেটের যুগে কোনো কিছুই বের করা অস্বাভাবিক নয়। তবে হ্যাঁ, পিয়ালের ঠিকানা খুঁজে বের করতে আমাকে সেসব কিছুই করতে হয়নি। পিয়ালের এক প্রকৃত বন্ধুই আমাকে ফোন করে জানিয়েছে ও এখন আছে দীঘার ময়ূরাক্ষী রিসর্টে। কিসেন, ঠিক বলছি তো? না মানে ম্যাডাম, আমি ঠিক কি করে জানবো? মানে আপনি আমাকে ভুল বুঝছেন। যাই হোক, রুদ্রর কথা মতো তুমি ওর রাজনৈতিক প্রভাবশালী বাবাকে জানিয়ে রেখো, আমরা ওখানেই আসছি, ওখানেই দেখা হবে। এই কথা বলেই রুদ্র আর অপরাজিতা বের হয়ে আসে ওদের অফিস থেকে। ইন্সপেক্টর সেনকে পিয়ালের বর্তমান অবস্থান সম্পর্কে বলে দিলেও অপরাজিতা জানে ও আর কিছু করতে পারবে না। একান্ত বিশ্বস্ত বন্ধু যখন নিজের স্বার্থে কাউকে প্রতারণা করে তখন তার থেকে কেউ নিস্তার পায় না, পিয়ালও পাবে না। অপরাজিতার পাঠানো 4 জন সাদা পোশাকের পুলিশ ওকে সব সময় ঘিরে রেখেছে। কেউ বা সেই রিসোর্টের ওয়েটারের সাজে, কেউ বা খুদ ম্যানেজারের সাজে। তাই পিয়ালকে এবার ধরা পড়তেই হবে। সেন ওদের বাবাদের থেকে টাকা নিয়ে ওকে বাঁচানোর যতই চেষ্টা করুক না কেন। তবে ওরা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ইন্সপেক্টর সেন থ হয়ে একটা চেয়ারে বসে পড়ে, কারণ এরপর যে ওর নিজের ভবিষ্যৎ একটা অসীম অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে রয়েছে সেটা বুঝতে ওর অসুবিধা হয় না। অপরাজিতারা আবার কলকাতা ফিরে আসে সন্ধ্যা 7টা নাগাদ।
সাথে পিয়াল আর তিয়াশা। দুজনেই মাথা নিচু করে বসে গাড়ির পিছনে। দীর্ঘদিন ধরে নবীন বরণের নামে কলেজে সদ্য ভর্তি হওয়া মেয়েদের প্রতি ওদের এই শারীরিক নিগ্রহ চলে আসছে। দলের পান্ডা বছর 3 আগে কলেজ পাশ করে যাওয়া পিয়াল। কলেজ ক্যাম্পাসে এখনো তার অবাধ গতিবিধি। আর ওর বাবা বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই কলেজ কমিটির চেয়ারম্যান হওয়ায় ওর আশীর্বাদের হাত মাথায় নিয়ে রক্তিম এখন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট আর এই নারী নিগ্রহ চক্রের দ্বিতীয় অংশীদার। মূলত এদের কারণেই প্রথম বর্ষে ভর্তি হওয়া মেয়েদের প্রায় রাতের ঘুম নষ্ট হয়ে যায়। যতদিন না এদের মন ভরে ততদিন প্রতি রাতে কাউকে যেতে হয় ওদের হোস্টেলে, ওদের মানসিক আর শারীরিক মনোরঞ্জনের জন্য। আর যেদিন অনিন্দিতার ঘটনাটা ঘটে সেদিন রাতে ওখানে যাওয়ার ছিল, আর তখনই এতটাই শারীরিক লাঞ্ছনার সম্মুখীন ওকে হতে হয় যে ভোর রাত্রে পিয়ালরা নেশার ঘোরে ঘুমিয়ে পড়লে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কিছু মাথায় আসে না অনিন্দিতার। বলো রুদ্র, এবার তোমার কোনো সন্দেহ থাকলে সেটা বলো। দেখুন ম্যাডাম, অনিন্দিতার ঘটনাটা যদি সুইসাইডও হয়, কিন্তু তার জন্য এদের এই নোংরা চক্রের মদত কোনোভাবেই অস্বীকার করা যায় না। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, অনিন্দিতা যখন আত্মহত্যার পথটাই বেছে নিল, তাহলে ওর সুইসাইড নোটে সেটা লিখে গেল নাই বা কেন? তাহলে তো আত্মহত্যার প্ররোচনার ভিত্তিতে এদেরকে তো গ্রেফতার করা আমাদের কাছে অনেকটাই সুবিধা হতো, তাই না? এই একই প্রশ্ন আমার মাথাতেও এসেছিল রুদ্র, আমিও এটাই ভেবে পাচ্ছিলাম না। সুইসাইড নোটে অনিন্দিতা ওর মৃত্যুর জন্য পিয়াল বা রক্তিমের নাম কেন লিখে গেল না? ও কেন লিখলো যে ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়? তবে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে দেব না, দেবে অন্য একজন, যে এই পুরো ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অপরাজিতার কথা শেষ হওয়ার আগেই ওদের গাড়িটা থানায় এসে পৌঁছায়। বড় গেট দিয়ে গাড়িটা ঢোকার সাথে সাথে বেশ কয়েকজন পার্টির লোককে নিয়ে সদানন্দবাবু এগিয়ে আসেন অপরাজিতার দিকে। আরে ম্যাডাম, এ কি? আমি শুনলাম আপনি আমার ছেলেকে আমাদের দীঘা রিসোর্ট থেকে গ্রেফতার করে এনেছেন। এটা কিরকম কথা হলো? ছেলেটা ওর বান্ধবীকে নিয়ে একদিন ছুটি কাটাতে গেছে, আর আপনি তাকে গ্রেফতার করে আনলেন? কি আর করবো সদানন্দবাবু, আপনার সুপুত্রের কীর্তি আইনের চোখে আনতে গেলে ওকে গ্রেফতার না করে যে আর কোনো উপায় ছিল না। আপনার কথার মানেটা কি? কি করেছে আমার ছেলে? ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনার হাতে? আছে বই কি, না হলে রাতারাতি ওকে গ্রেফতার করে আনা কি আর এত সহজ নাকি? যেখানে আমি জানি প্রশাসনের প্রায় প্রতিটা স্তরে আপনার পোষা অনুচরের দলেরা ছাড়া আছে। কি অপরাধ করেছে আমার ছেলে? আমি আপনাকে হলফ করে বলছি, আমার ছেলের মতো ছেলে আর দুটো হবে না। একেবারে সোনার টুকরো ছেলে। বিরোধী পার্টির লোকজন আমাকে বদনাম করার জন্য ওর বিরুদ্ধে আপনাকে কান ভাঙিয়েছে। আপনি চিন্তা করবেন না সদানন্দবাবু, আপনার সঙ্গে আপনার সপার্টির যে কজন লোকজন এখনো এসেছে, আপনার ছেলের গুণকীর্তন জানার পর তারাও আপনার সাথে আর থাকবে না। বিরোধী পার্টির কথা তো ছেড়েই দিন। কেন, কি করেছে পিয়াল? ওর বিরুদ্ধে আপনি যা কিছু বলছেন বা করতে চাইছেন, সেগুলোর জন্য কি যথেষ্ট তথ্য প্রমাণ আপনার হাতে আছে? তো যদি দেখি আপনি ওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, তাহলে কিন্তু আমি আপনার কেরিয়ার শেষ করে দেব, এই বলে দিলাম। সদানন্দের হুমকি শুনে প্রমাদ গণে রুদ্র, কারণ ও জানে অপরাজিতা ম্যাডামের কাছে এই পিয়ালের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর কলেজের কেউই ওর বিরুদ্ধে সাক্ষী দেবে না। হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই অপরাজিতা ম্যাডাম সরাসরি সদানন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেও আইনের চোখে পিয়ালের অপরাধ প্রমাণ করার জন্য প্রয়োজন সাক্ষী এবং প্রমাণের, যেগুলো সত্যি তখনও ওদের হাতে নেই। কিন্তু অপরাজিতা যে কথাটা বলেন সেটা শুনে চমকে ওঠে রুদ্র। অবশ্যই আপনি আমার কি কি ক্ষতি করতে পারেন তা আমি বিলক্ষণ জানি, তাই আমি কোর্টে সব কিছু তথ্য প্রমাণ সহই যাব। আর যদি আপনি নিজে শুনতে চান তাহলে আমি এখনই সেই ব্যবস্থা করতে পারি। কি শুনবেন নাকি? শুনতে পারবেন তো আপনার সোনার টুকরো ছেলের কীর্তি? অপরাজিতার দীপ্ত কণ্ঠস্বর শুনে হঠাৎই চুপ করে যায় সদানন্দ, আর ওকে চুপ করে যেতে দেখে
ওর সমর্থনে আসা লোকগুলো হক চকিয়ে যায়। আমি জানি সদানন্দবাবু, আপনি পার্টির যত সফল নেতাই হন না কেন, একজন বাবা হিসেবে আপনি চরম ব্যর্থ। আজ নিজের কানেই শুনে যান আপনার ছেলের কীর্তিটা, হয়তো সেটাই আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হতে চলেছে। থানার বাইরের ঘরে কয়েকটা চেয়ার জোগাড় করে ওদের সকলের বসার বন্দোবস্ত করা হয়। দৌর্দণ্ড প্রতাপী নেতা সদানন্দ বোধ হয় ততক্ষণে বুঝতে পেরেছে অপরাজিতার হাত থেকে ওর ছেলেকে বাঁচানো এবার আর অতটা সহজ হবে না। আর সবাই নিজের নিজের চেয়ারে গিয়ে বসলে অপরাজিতা ডাক দেয়, তিয়াশা। মাথা নিচু করে মেয়েটা ততক্ষণ বসেছিল একদম ধারের একটা বেঞ্চে। অপরাজিতার মুখে ওর নাম শুনে একটু যেন চমকে কেঁপে ওঠে তিয়াশা। তারপর ধীর পায়ে এগিয়ে আসে অপরাজিতার কাছে আর এক এক করে বলতে শুরু করে কিভাবে পিয়াল আর রক্তিম রাতের অন্ধকারে বয়েজ হোস্টেলে মেয়েদের উপরে অত্যাচার করত। তিয়াশা এটাও বলে বেশ কিছু কিছু ক্ষেত্রে সেই সমস্ত মেয়েদের অশ্লীল ভিডিও তৈরি করে সেগুলো আমাদের প্রতিবেশী দেশের নানা এজেন্টকে বিক্রিও করা হতো চড়া দামে। তিয়াশার থেকে এটাও সদানন্দ জানতে পারে যে এর আগে যে কয়েকবার থানাতে অভিযোগ জমা পড়েছে নির্যাতিতা ছাত্রীর বা তার পরিবারের তরফ থেকে, সেই সবগুলোই লোকাল থানার ওসি ইন্সপেক্টর সেন কিভাবে ধামাচাপা দিয়ে দিতেন। তিয়াশা নিজে ওদের সেই চক্রের একজন অংশীদার, তাই তার জবানবন্দি অবশ্যই একটা প্রমাণ হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে ওর কথা শেষ হবার আগে ইন্সপেক্টর সেন প্রায় চিৎকার করে ওঠে, রে আজ শালা তুই সতী সাচ্ছিস, এতদিন তুই নিজে ছিলিস না এর মধ্যে, আজকে হঠাৎ উল্টো সুরে গান গাইছিস যে বড়, তুই নিজেও তো এই চক্রের সমান অংশীদার। হ্যাঁ স্যার, আমি নিজেও এই চক্রের সাথে যুক্ত, আমি নিজেও সমান দোষী। আমার এই কথাটা স্বীকার করতে কোনো লজ্জা নেই, কিন্তু বিশ্বাস করুন আমার দম বন্ধ হয়ে আসছিল। এই নোংরামি দিনের পর দিন আমি আর সহ্য করতে পারছিলাম না। এর আগে এখানে অনেকেই পড়াশোনা ছেড়ে চলে গেছে, কিন্তু অনিন্দিতা নিজের জীবনটা শেষ করে দিয়ে আমার চোখটা খুলে দিয়ে গেছে। জানেন স্যার, সেদিনকে রাতেও আমি ওকে পিয়ালদের ঘরে নিয়ে গিয়েছিলাম। আর এরকম ঘটনা যদি কখনো ঘটে তবে নিজেদের আত্মরক্ষার জন্য পিয়ালেরই মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছিল। নবীন বরণের নানা ইভেন্টের মধ্যে কে সব থেকে ভালো সুইসাইড নোট লিখতে পারে সেটাও রেখেছিল ও। মেয়েদের লেখা সেই মিথ্যে সুইসাইড নোটগুলো আমি যত্ন করে তুলে রাখতাম। প্রথম দিকে মজার ছলে ঘটলেও কোনোদিন যে সত্যি সত্যি সেটা কাজে আসবে সেটা বুঝতে পারিনি। সেদিন অনিন্দিতার লেখা সুইসাইড নোটটা আমার ফাইল থেকে বের করে এনে যখন ওর মৃতদেহের পাশে রেখেছিলাম, আমি তখনই সিদ্ধান্ত নিই আর নয়, এবার এর একটা শেষ দেখাটা প্রয়োজন। রুদ্র, তোমার মনে আছে তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে যে পিয়াল এখন কোথায় আছে সেটা আমি কি করে জানতে পেরেছি? আসলে দীঘার ময়ূরাক্ষী রিসর্ট থেকে তিয়াশাই আমাকে ফোন করেছিল, তাই আমি এতটা নিশ্চিত ছিলাম। যাই হোক সদানন্দবাবু, আমি জানি অনিন্দিতার বাবা মাকে আমি আর ওকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনার সঙ্গে আমার যুদ্ধ যে শুরু হলো তার জন্য আমাকে হয়তো অনেক মূল্য দিতে হবে। তবে আমি প্রস্তুত, আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন। অপরাজিতার কথা শেষ হওয়ার পর সদানন্দ নিজের চেয়ার থেকে উঠে ধীর পায়ে হেঁটে যায় পিয়ালের দিকে। ওর সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে সদানন্দ, একজন বৃদ্ধ পরাজিত ব্যর্থ পিতা। সবাই অবাক হয়ে দেখে সদানন্দ একটা সজোরে চর কষিয়ে দেন পিয়ালের গালে, আর তারপর খুব আস্তে আস্তে হেঁটে সদানন্দ বের হয়ে যায় থানার দরজা দিয়ে। রুদ্র আর অপরাজিতা দুজনেই তাকিয়ে থাকে সেদিকে। ওদের বুঝতে অসুবিধা হয় না, এই সদানন্দ পার্টির দাপুটে নেতা সদানন্দ নয়, পিয়ালের মতো একটি অপদার্থ লম্পট ছেলের বাবা হিসেবে একজন ব্যর্থ মানুষ এই সদানন্দ। অপরাজিতা ওর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সব থেকে বড় যে লড়াইটা চলছে সেটা সদানন্দর মনে।
বাকি আইনের লড়াইটা আগামীকাল কোর্টে শুরু হবে। হ্যাঁ, তবে সেই লড়াইয়ে হার জিত জারি হোক না কেন, অনিন্দিতা তাতে ফিরে আসবে না। কিন্তু হ্যাঁ, যদি সেই লড়াইয়ে অপরাজিতা আর রুদ্র জিততে পারে, তাহলে আগামী দিনে আর কাউকে অন্তত অনিন্দিতার মতো মরতে হবে না। আর যদি সেটা হয়, তবে সেটাই হবে অপরাজিতার সব থেকে বড় জিত। এতক্ষণ ধরে শুনছিলেন লেখক শিবাঙ্গনের কলমে অপরাজিতা সিরিজের দ্বিতীয় গল্প অনিন্দিতা মৃত্যু রহস্য। আজকের গল্প পাঠে রয়েছে অভিক সাহা, অপরাজিতার চরিত্রে মৌমিতা সাহা, এছাড়া অন্যান্য চরিত্রে সৌরভ সাহা, বর্ণালী, রুবিনা, সৌরভ রায়, নীল, বাল্মীকি, দিশানি এবং গল্পের সূত্রধার ও ইন্সপেক্টর রুদ্রের চরিত্রে আমি বুবাই সাহা। আর আজকের শব্দগ্রহণ, আবহ এবং প্রচ্ছদ অলঙ্করণে মিহান্স প্রোডাকশন হাউস। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে আমাদের আগামী গল্পের জন্য। আর হ্যাঁ, আর চ্যানেলটাকে নিজেরই মনে করবেন, তাই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আগামী সপ্তাহে নতুন করে গল্প নিয়ে। ততদিন সকলেই সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। উই ওয়ান্ট জাস্টিস, কারণ আমাদের তিলোত্তমা আজ অবধি বিচার পায়নি। আমাদের এই সূক্ষ্ম প্রয়াসে আমরা তিলোত্তমার বিচারের প্রার্থনা করি।